আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাসুদুজ্জামান। হৃদয় বাংলাদেশ পেজ থেকে আপনাদের জানাই সাদর সম্ভাষণ। আমরা আসলে প্রবাসে বসে অনেকটাই উদ্বেগ থাকি, উদ্বিগ্ন আমরা থাকি সবসময়, বা দেশের যদি কোনো অস্থিতিশীল পরিস্থিতি আমরা লক্ষ্য করি, এবং যখন দেখি যে দেশের মানে যে কাঠামোগত ব্যবস্থা ওগুলো ভেঙে পড়ছে আস্তে আস্তে, তখন আমরা আসলে উদ্বিগ্ন হই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে সম্প্রতি সেনাপ্রধানের যে বক্তব্য, সেই বক্তব্য অনুযায়ী তিনি চাচ্ছেন যে ডিসেম্বরের মধ্যে দ্রুত নির্বাচন। আর মানবিক করিডোর নিয়েও উনি কথা তুলেছেন। মানবিক করিডোরের বিষয়টি বন্ধ করে দেওয়া হলো, তারপর ডিসেম্বরের মধ্যে নির্বাচন। একটা ইন্টারিম সরকার এসছে, কত ভয়ানক অবস্থা পার দিয়ে 17 বছরে কেউ যে সরকারকে ক্ষমতাচ্যুত করতে পারেনি, সেই এই সরকারকে সাধারণ মানুষ সাথে ছাত্র জনতা মিলে তাকে দেশ থেকে পালাতে, সেই সরকার প্রধানকে দেশ থেকে পালাতে বাধ্য করেছে। এর আগে কোনো কাউকে আমরা দেখিনি এভাবে সরকারের বিরুদ্ধে বারবার পদক্ষেপ, ক্ষমতাচ্যুত করার জন্য পদক্ষেপ নেওয়ার পরও, আন্দোলন সংগ্রাম করার পরেও কোনো সুরাহা হয়নি। সেখানে তারা অতি কষ্টে শত শত ছাত্রদের লাশের উপর দিয়ে এই এই বিপ্লবের মধ্য দিয়ে এই সরকার পালাতে বাধ্য হয়েছে। আর সেই ক্ষেত্রে আজকে যদি আমরা শুনি যে 9 মাসের মধ্যেই এখন নির্বাচন, এখন যে সরকার পালিয়ে গেছে তাদের তাদের বিরুদ্ধে যে মামলাগুলো আছে সেগুলো সেগুলো এখনো কোনো কিছু সুরাহই হয়নি। আপনারা জানেন, এখনো বাংলাদেশের ভিতরে তাদেরই দোসররা বসে আছে। এখন তাদেরকে নির্মূল না করে সরকার গঠন করে কি ফায়দা? আমি আমার আমার বোধগম্য নয়। তবে আমি এসব নিয়ে আসলে খুব একটা বেশি কথা বলতে চাইও না, কারণ রাজনৈতিক প্রেক্ষাপটটা ভেরি সেন্সিটিভ একটা জায়গা। এখানে যে আসল মানুষ কি যে চায়, আমরা আসলে ক্ষমতার লোভ, ক্ষমতায় আইসা কি ক্ষমতায় আইসা কি হবে? ক্ষমতায় আইসা যদি আমি বেশি দিন টিকেই না থাকতে পারি, সেই দোসরদের আক্রমণের শিকার আবার হয়ে আবার যদি সেই পালিয়ে যাওয়া সরকার ফিরে আসে, তাহলে তার এই গণ অভ্যুত্থানের লাভ হলো কি? এখন ভবিষ্যতে হ্যাঁ সবকিছু ঠিক করবে, নতুন সরকার আসলে সে সব দায়িত্ব নিয়ে সবকিছু রিফার্বিশ করবে, বা সবাইকে আবার নতুন রূপে তৈরি করা হবে। অভ্যন্তরীণ কাঠামো মেরামতের জন্য তারা কাজ করে যাবে, কিন্তু এতটা সস্তা না, এত 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 এতটা ইজি না। আজকে যে গণমাধ্যমে বা পত্রপত্রিকাগুলো হেডলাইনে আসছে, ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে নজরুল ইসলাম খান। আম, আহ, নজরুল ইসলাম খান বগুড়ায় তারুণ্যদের সমাবেশে এই কথা বলেছেন। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য তিনি। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, জনগণ চায় স্থায়ী সরকার, অন্তর্বর্তীকালীন সরকার কোনো নির্বাচিত ও স্থায়ী সরকার নয়। জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিতে হবে। তাই সুষ্ঠু নির্বাচনের জন্য যতটুকু সংস্কার দরকার ততটুকু সংস্কার শেষে নির্বাচন দিতে হবে। যদি সংস্কার আগামী 3 মাসের মধ্যে হয়ে যায়, তাহলে ডিসেম্বরে নির্বাচন দিতে সমস্যা কোথায়? একটা 17 বছর একটা সরকার যেভাবে দেশ চালায় আসছে, এইটাকে রিফর্ম, সংস্কার এত সস্তা না। আপনার ঠিক আছে, ইন্টারিম সরকারের আমি দিলাম না, আপনারা পারবেন? যেটা ইউনূস সাহেব করে দেখাতে পারবে, সেটা নতুন সরকার গঠন করার পরে কি পারবে? এরকম নিশ্চয়তা আছে তাদের যে বিগত সরকার যে অন্যায়গুলো করে আসছে তাদের বিচারের আওতায় এনে তাদেরকে শাস্তি প্রদান করতে পারবে? আমি জানি না। তবে শনিবার 24 মে বিকেলে বগুড়া শহরের সেন্ট্রাল হাই স্কুল মাঠে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি, মানে আম, আমাদের নজরুল ইসলাম খান। তো নজরুল ইসলাম খান আরো বলেন, কোন রাজনৈতিক দল যদি নিজেদের গুছিয়ে নিতে এবং জোট গঠনে দেরি করে, তাহলে নির্বাচন পিছিয়ে দেওয়া যাবে না। আরে দ্রুত নির্বাচন দিলে, হ্যাঁ আমি ভয়টা কোথায় আমি বুঝতেছি না।
আমি যদি দুর্নীতি না করি, আমি যদি চাঁদাবাজি না করি, আমার জনগণ যদি বাটপারি না করে, আমার জনগণ যদি অন্য সম্পত্তি দখল না করে, আমার 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 দলীয় নেতাকর্মীরা যদি অনৈতিক কাজে লিপ্ত না হয়, আমার দলীয় নেতাকর্মীরা যদি অন্যের অন্যের ব্যবসা প্রতিষ্ঠান জোর করে বেদখল না করে, তাহলে সমস্যাটা কোথায়? তাহলে সমস্যাটা কোথায়? জনগণ তো সেই দলকেই ভোট দিবে, যে দলকে দেখবে যে না এরা, হ্যাঁ এরা ভালো, এরা এরা আমাদের আগামী যত শক্তিশালী দল হোক, আমি যদি খারাপ কাজ করি, আমাকে আওয়ামী লীগও তো শক্তিশালী দল ছিল, ক্ষমতায় জোর করে তারা থাকছে, তাদের কি জনগণ চাইছে? তাদের জনগণ চায় নাই। তারা অন্যায় করছে, তাদের প্রতিবাদ করছে, মাইর খাইছে, মরছে, ঘর ছাড়া হয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে। কিন্তু আমি যদি একই কাজ করি, এখন যদি আমার আমার দলীয় নেতাকর্মীরাই দুর্নীতি, চাঁদাবাজি, ছিনতাই, তারপর অন্যের ঘরের ভিতর আক্রমণ, অন্যের যেমন টেন্ডারবাজি, এইসব থেকে বিরত থাকে, তাহলে সমস্যাটা কোথায়? আর যদি এগুলি করে, তাহলে সে সরকার আসার দরকার কি? যদি দুর্নীতির সাথে জড়িত থাকে সবাই নেতাকর্মীরা, তাহলে তো এই সরকার ফল্ট করবে। সবাইকে অন্যায় থেকে বিরত থেকে দলকে শক্তিশালী করতে যা যা করণীয় তা যদি করে, মানুষের মন জয় করে ফেলে, তাহলে নির্বাচন যত দেরিতেই দেখ না কেন, জনগণ তাকেই ভোট দেবে। আর আমি যদি ঠিক না থাকি, তাহলে আমি আমার দুর্নীতিবাজি করি, তাহলে আমি ভোট চাবো কেন? আমার তো লজ্জা থাকা দরকার। দ্রুত নির্বাচন দিলে ক্ষমতা এসে কি, আমার এটা আমার মতামত আমি ব্যক্ত করলাম। যাই হোক, এটা সম্পূর্ণ রাজনৈতিক দলগুলোর ব্যাপার, তাদের দলীয় নেতাকর্মীদের তাদের কিভাবে খারাপ কাজ থেকে বিরত রাখতে পারবে এবং মানুষের মন জয় করার জন্য কি কি ব্যবস্থা নেওয়া যায় তারা ভালো জানে। নিজেদের গুছিয়ে নিতে এবং জোট গঠনে দেরি করে তাহলে নির্বাচন পিছিয়ে দেওয়া যাবে না। তারেক রহমান দেশের বাম ডান সবাইকে নিয়ে রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য 31 দফা ঘোষণা করেছেন। আমরা সবাইকে নিয়ে 15 বছর জোটবদ্ধ আন্দোলন করেছি। কথা মিথ্যা না, বিএনপির মতো আন্দোলন কেউ করে নাই, বিএনপির নেতাকর্মীদের মতো মানে নির্যাতিত অন্য কোনো দল হয় নাই তো। এটা 100%, এটা তো আমরা জানি, আমরা দেখছি, আমাদের সব কিছু চোখের সামনে খোলাসা। বিএনপির অনেক নেতাকর্মী ঘর ছাড়া হয়ে কানতে কানতে রাস্তার মধ্যে দিন কাটাইছে। তারা আয়ের পথগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল, তাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে জোর দখল করেছিল। তাই তারা এমন একটা মানবতার সমস্যার মধ্যে পড়েছিল এবং অনেক নেতাকর্মী গুম হয়েছে। ইলিয়াস আলীর মতো আরও অনেকেই গুম হয়েছে, সুমনের মতো, আমাদের তেজগাঁর শাহিনবাগের সুমন, তা সেও গুম হয়েছে। আমাদের যদিও সুমনের সাথে আমাদের আমাদের এক বেশ সিনিয়র ছিলেন, আমার একই এলাকার, আমার খুবই আমাকে প্রচণ্ড লাইক, আমাকে মোটামুটি এলাকার সবাই লাইক করতো, কারণ আমার ভিতরে কখনো ওই যে লোভ লালসা এই জিনিসগুলো ছিল না। শাহিনবাগের যে ইসলাম সাহেবের ছেলে যে সুমন, আমরা তাকে আমার সিনিয়র, খুবই ভালো সম্পর্ক ছিল তার সাথে, সেও তো গুম হয়েছে। সো এখানে বিষয়গুলো হচ্ছে যে বিএনপির মতো বা নির্যাতিত অন্য কোনো দলের নেতাকর্মীরা হয়নি, তা সত্য। কিন্তু এখন বিএনপির লোকেরা যদি এখন সরকার গঠন করার আগেই বিভিন্ন অপকর্মের সাথে জড়িত থাকে, বিভিন্ন দুর্নীতির সাথে জড়িত থাকে, বিভিন্ন টেন্ডারবাজি বা যেটাকে বলে চাঁদাবাজির সাথে জড়িত থাকে, তাহলে সেটা তো হবে দলের জন্য খুবই ভয়াবহ একটা পরিস্থিতি। 31 দফা খুব সুন্দর একটি জনাব তারেক রহমানের একটি ঘোষণা। তো রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য এই ঘোষণাটি যদি বাস্তবায়িত হয়, আসলে দেশ একটা অনেক সুন্দর অবস্থানে যায়। কিন্তু এত সোজা না, এগুলো বাস্তবায়িত করতে হলে আমরা দেশের নিজেদের মানুষগুলো তো ঠিক হতে হবে। নিজেদের মানুষগুলো ঠিক না হলে এগুলো বাস্তবায়িত কেমনে হবে? এটা তো দেখাইতে হবে। তিনি বলেন, তারুণ্যকে
প্রাধান্য দিয়ে আগামীর রাজনীতিতে তারেক রহমান এগিয়ে নেবেন। কথা সত্য। উনি উনি উনাকে সামনে থেকে দেখেছি। উনাকে যতদূর চিনেছি, বুঝেছি, এই মুহূর্ত পর্যন্ত উনার এখন নেতৃত্ব দেওয়ার মতো যথেষ্ট পরিমাণের উনি যোগ্যতা সম্পন্ন একজন মানুষ। এবং উনাকে ভাঙিয়ে কারা কি করছে এটা অন্য বিষয়। কিন্তু উনি দেশপ্রেম উনার মধ্যে। উনি যেমন ৫ ওয়াক্ত নামাজি একজন মানুষ এখন, এবং উনি এখন দেশ নিয়ে, সর্বদা দেশের মানুষ নিয়ে, কারণ দীর্ঘদিন বিদেশে থাকলে দেশের প্রতি ভালোবাসা যে কি পরিমাণে আরো বেড়ে যায় এটা আমরা জানি যারা প্রবাসে আছি। কি পরিমাণ ভালোবাসা বাড়ে উনারও মধ্যে, দেশপ্রেম এটা জাগ্রত। কিন্তু এখন ব্যাপার হচ্ছে যে নেতা কর্মীদেরকেও নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে। নির্বাচন দ্রুত দিলে অনেক সমস্যাও তো হতে পারে, তাই না? জানি না, আমি এই বিষয়গুলো এখন আর করছি না। তবে বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, অধ্যাপক ইউনূস একজন ভালো মানুষ, তার বিরুদ্ধে কিছু বলার নেই। কিন্তু আসিফ, ওকে, এই যে এই যে বললাম না, একজন নেতা ভালো হইলে হয় না, তার সাথে যে চেলাবেলা এগুলো হলো ভালো হইতে হইব। ওই যে আসিফ মাহমুদের কথা মতো দেশ চালানো তো চলবে না, কথা সত্য। আসিফ মাহমুদের দেশে ইউনূস ইউনূস সাহেব উনি উনি ভালো মানুষ, ভদ্র মানুষ। উনি এই বয়সে আমার মনে হয় না কোনো দুর্নীতির আশ্রয় নিবে। এই বয়সে আর নেয়ার কিছু নেই আসলে। উনি চাচ্ছিলেন উনার শেষ জীবনে যেন মানুষ তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করে আজীবন। সেই জন্য দেশের মানুষের কল্যাণে কাজে উনাকে একটু সুযোগ দিলে আমার মনে হয়, আমি যতটুকু ছোট, মানে আমার আমার বুদ্ধি অতটা বলিষ্ঠ নয়, বুদ্ধি বিবেচনা অন্যান্যদের মতো, কিন্তু আমি আমার এতটুকুই আমি বুঝতে পারি, যদি একটু সুযোগ পায় উনি, যে যারা ১৭ বছর ধরে অন্যায় করে গেছে দেশের মধ্যে, দেশের মানুষের সাথে, আহ, স- দেশের দেশের সার্বভৌমত্বের সাথে, দেশের আহ, যেটাকে বলা হয় গণতন্ত্রের সাথে যে অন্যায়গুলো করে গেছে এবং হত্যাযজ্ঞ চালিয়েছে নির্বিচারে, সেইগুলো বিচার তো হতেই হবে। এগুলো বিচার হতে হবে, এবং এগুলো আমার মনে হয় ইউনূস সাহেব করতে পারবেন, এটা আমার বিশ্বাস। ইউনূস সরকারের কিছু কিছু ভুল হচ্ছে, তাই সেই সম্পর্কে আমরা কথা বলি। এটা কোনো কোনো উপদেষ্টা মানতে পারছেন না, কিন্তু রাজনৈতিক দল হিসেবে আমাদের কথা বলতেই হবে। রিজভী সাহেব সুন্দর কথা বলছেন, কথা তো অবশ্যই বলবো। তুমি যদি interim, সরকার উপদেষ্টা মন্ডলী একজন হয়ে থাকো, বা উপদেষ্টা মহল, উপদেষ্টাদের একজন, যদি তুমি তোমার মতে তো আমরা একমত হতে নাও পারি, তুমি যেটা বলবা ওইটা তো একমত সাধারণ মানুষ, সাধারণ জনগণ নাই হতে পারে, স্বাভাবিক। তোমার কথা মতো তো চলবে না, এমন কিছু করতে পারবে না তারা যেটা আমাদের আমাদের গণতন্ত্র প্রক্রিয়াকে আহ, লুণ্ঠিত করে। গণতন্ত্রকামী দেশ আমরা, ১৭টা বছর আমাদের সেই গণতন্ত্র চর্চা থেকেও মানে বাধাগ্রস্ত হয়েছি। কারণ গণতন্ত্রের যে মূল স্তম্ভগুলো ছিল, অধিকার বলতে বাক স্বাধীনতা, ভোটের অধিকার, এই দুইটা জিনিস অনেক বড়। এটা গণতান্ত্রিক দেশের জন্য এই দুইটা মাধ্যমই হচ্ছে শক্তিশালী মাধ্যম। এই দুইটাই আমাদেরকে গলা চিপে ধরে রাখা হয়েছিল, কথা বলার সুযোগ দেওয়া হয়েছিল না, ভোটের অধিকার দেওয়া হয়েছিল না। তো স্বাভাবিক না, এখনো যদি আপনাদের কথা মতো চলতে তো আমাদের বাধ্য না। আপনারা এমন কিছু করবেন যেটা জনগণের ভালো হয়। চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়া এবং দেশকে করিডোর দেওয়ার প্রতিবাদ করবই। এটা অবশ্য, এটা থেকে তারা বিরত রয়েছে। এটা তো করিডোরের ব্যাপারটা তো এখন আর তারা বলছে না। বিএনপি তরুণদের কর্মসংস্থানের জন্য আগামীতে কাজ করবে। হাসিনা শুধু টাকা পাচার করেছে, কর্মসংস্থানের জন্য কিছু করেনি, কথা সত্য। তো আপনারা চান না যে হাসিনা একটা সুষ্ঠু বিচারের আওতায় এনে তাকে শাস্তি প্রদান করা হোক? যাই হোক,
আমরা চাই আমাদের দেশটা 17 বছর, আপনারা নিজেরাই জানেন, অন্যান্য দলগুলো যারা ছিল তারাও জানেন যে 17টা বছর আপনারা কি পরিমাণে কষ্ট সহ্য করেছেন, কি পরিমাণে অত্যাচারের শিকার হয়েছেন। আজ সেই জিনিসটাকে আবার পুনরাবৃত্তি যাতে না হয় সেটাই আমরা চাই। দেশ একটা সুন্দরভাবে চলুক, সাধারণ মানুষগুলো, অভুক্ত মানুষগুলো, যারা ক্ষুধার্ত মানুষগুলো তারা 3 বেলা পেট পুরে খেতে পারে। এবং সবচেয়ে বড় জিনিস আমি সবসময় যেটা বলি, যেটা আমি বাংলাদেশে থেকেও আমি করেছি, যেটা আগামী প্রজন্ম, নতুন প্রজন্ম একটা ভয়াবহ আহ, উম, আহ, ভয়াবহ, এটাকে আমরা কি বলবো, মাদক, আগামী প্রজন্ম এই মাদকের শিকার। এটা একটা মারাত্মক ভয়ানক দিক, যে ছাত্রটি আজকে ভালো পরিবার, মন্দ পরিবার, গরিব পরিবার, ধনী পরিবার, সব লোকগুলি এই এই মাদকের মধ্যে আসক্ত ছিল, আমার নিজের চোখে দেখা। এবং আহ, এখনো তাই হচ্ছে। এই মাদকটাকে একটু বন্ধ করার চেষ্টা করুন। কোনো রাস্তা দিয়েই যেন ভারত থেকে কোনো মাদক ভিতরে না দেখে, বা পার্শ্ববর্তী কোনো দেশ থেকে মাদকগুলো বাংলাদেশে না ঢুকতে পারে। এবং আগামী প্রজন্মের হাতে যেন ওই মাদকটা না হয়, পাওয়া যায়, সহজ উপায়ে যেন না পাওয়া যায়, এই ব্যবস্থাটা আপনারা নেবেন। আর আরেকটা জিনিস আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই, বর্তমান সরকার এবং নতুন সরকার যারা গঠন করবেন, পথ শিশু, অসহায় মানুষ, ওদের মা বাপ নাই, অনেক পথ শিশুর, কারণ জন্ম দেওয়ার পরে হয়তো বাবা অভাবে তারাই চলে গেছে, মা অভাবে তার মা মারা গেছে, বাবা মারা গেছে, আর রাস্তায় আহ এটা কমলাপুর রেল স্টেশন শুধু না, বিভিন্ন টার্মিনালও আমরা দেখেছি, যে আমার বাসাটাও, আমার নিজের বাসাও টার্মিনালের সামনেই ছিল, আমি দেখেছি অনেক পথ শিশু কাগজ টোকায় বা ওখানেই কিছু একটা করে, এবং ওনারা অনেকটা নির্যাতনেরও শিকার হয়। এই শিশুগুলোকে আপনার একটা তাদের বাসস্থানের ব্যবস্থা, শিক্ষার ব্যবস্থা, এবং তাদের এই মাদক থেকে দূরে থাকার ব্যবস্থাটা আপনারা করবেন, এটা আমার হাত জোর করে অনুরোধ, এই বর্তমান ইন্টারিম সরকারের কাছে এবং নতুন সরকার যে আসবে তার কাছেও। আল্লাহ হাফেজ।